শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে জুমার নামাজের পরে ঢাকা ঘেরাও করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্ধ্যার পরে রাষ্ট্রপতির কঠোর নির্দেশে দেশে পা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি আবারও দেশে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি? কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে দেখে দেব। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি। এদিকে রণক্ষেত্রে উত্তর ঢাকার শাহবাগ পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও করল। ভয়ানক বিপদের মুখে আবারও সরকার, এ যেন আওয়ামী লীগেরই নতুন চক্রান্ত। এদিকে যমুনাতে একের পর এক বৈঠক, আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূস। এরই মধ্যে আবারও রণক্ষেত্র উত্তাল রাজপথ, মাঠে নেমেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী। মিছিল নিয়ে ঢাকা ঘিরে ফেলেছে এইমাত্র। দেখানোর চেষ্টা করছি তারা পুলিশি বাধা অতিক্রম করে তারা সচিবালয়ের দিকে ঢুকে যাচ্ছে। দর্শক, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, তারা পুলিশি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছে। দর্শক, শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে জুমার নামাজের পর ঢাকা ঘেরাও করলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাষ্ট্রপতির কঠোর নির্দেশে সন্ধ্যার পরে দেশে পা রাখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি সত্যি আবারও দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি? কি বলছে গণমাধ্যম, বিস্তারিত কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নি, তারপরে কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে দেওয়া হবে। তাহলে চলুন একের পর এক ভিডিওগুলি দেখতে থাকি। সনদ নিয়ে একটা মারাত্মক প্রতারণা হয়েছে। এই প্রতারণাটাকে অ্যাপারেন্টলি বিএনপির প্রতি প্রতারণা বলে মনে হবে, কিন্তু এটা আসলে এই দেশের জনগণের প্রতি একটা মারাত্মক প্রতারণা হয়েছে। আমি কেন সেটা বলবো শেষে, কিন্তু প্রতারণা বিএনপির প্রতি হয়েছে কেন এই কথাটা বলার চেষ্টা করছি। আমরা এর মধ্যে জেনে গেছি যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছিল সেদিন ঘটা করে পার্লামেন্টের প্রাঙ্গণে 17 অক্টোবর, ইফ আই এম নট রং, কাছাকাছি একটা সময়ে সেখানে যেভাবে সনদটা ছিল, পরবর্তীতে সেটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে তার মধ্যে কয়েকটা জায়গায় বিশেষ করে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের কথা বলাটা মারাত্মক রকম গর্হিত একটা কাজ। আমার বিচারপতি খায়রুল হকের মতো মনে হয়। বিচারপতি খায়রুল হক শর্ট ভার্ডিক্ট দিয়েছিলেন যে ত্রয়োদশ সংশোধনীর, যেখানে তিনি বলেছেন, শর্ট ভার্ডিক্টেই পরবর্তী দুটি ওখানে লেখা ছিল সম্ভবত দশম বা একাদশ, এই দুটো আমি ভুল না করে থাকলে ওভাবে বলা ছিল, পরের দুটো আর কি, নির্বাচন মানে ত্রয়োদশ সংশোধনীর অধীনে যে রকমভাবে আছে সেভাবেই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তবে তারা সাজেস্ট করেছিলেন বিচার বিভাগকে বাদ দেওয়ার জন্য। পরে যখন মূল রায় লেখা হলো তখন এই যে পরের দুটো না, ওটাকে আবার সংসদের হাতে ছেড়ে দিয়েছিল। ওনারা কিন্তু দুবার এটা প্রথম সংসদের হাতে ছাড়েননি। এটা এমনিতেই হতে পারে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে ওই যে জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এটা বলে টোলে। ঠিক একই রকম ঘটনা হলো, জুলাই সনদ একভাবে দেখানো হলো, বাস্তবায়নের মধ্যে পরিবর্তন করে এটা খায়রুল হকের মতো একটা চিটিং হয়েছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন কেন বলছি এটা মারাত্মক প্রতারণা, আমরা খেয়াল করি, এইভাবে একটু দেখি। বিএনপি জুলাই সনদের জন্য ঐক্যমত্য কমিশনে সিনসিয়ারলি ডিবেট করেছে, আলোচনা করেছে, এনগেজ করেছে, এবং সম্ভবত সবচেয়ে বেশি এনগেজ করেছে। বিএনপির অত্যন্ত পাওয়ারফুল একজন নেতা, তিনি নানান দায়িত্বে আছেন, কিন্তু তিনি সব বাদ দিয়ে প্রতিদিন এককভাবে, তার সাথে অন্যরা ছিলেন কিন্তু উনি প্রতিদিন ছিলেন, পার্টিসিপেট করেছেন। তাদের আন্তরিকতা আমরা দেখেছি, এবং এখানে তারা তাদের পক্ষে যায় না, তাদের চিন্তা প্রাথমিকভাবে ছিল না এমন অনেকগুলো দাবি মেনে নিয়েছে। তারা আমরা এটাকে ট্রেড অফ বলতে পারি। তারা কিছু মেনে নিয়েছেন, কিছু নোট অফ ডিসেন্ট থাকবে তাদের, সেটা তারা মানবেন না। এইভাবেই নেগোসিয়েশন এভাবেই হয়। তারা আর্টিকেল 70 অনেকটাই তাদের যেরকম দ্বিমত ছিল ওখান থেকে সরে এসছেন, অনেকটাই সবাই যেভাবে চাইছেন সেরকমভাবে তারা করছেন। কিছুটা দ্বিমত তাদের এখনও আছে। আর আমরা তারপরে যদি বলি, তারা সবগুলো কমিশন তারা নিজের হাতে রাখতে চেয়েছিলেন যে আইন করে করবেন, কিন্তু নির্বাচন কমিশন, যেটা আমাদের রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি, সেটা তারা মেনে নিয়েছেন। সেখানে এর বাইরে হবে। আমি আবারও বলছি, বিএনপির চাওয়াগুলো লজিক্যাল কি ইললজিক্যাল ওই ডিবেট না। সবচেয়ে বড় যে জিনিসটা তারা অ্যাকসেপ্ট করেছে সেটা হলো, পৃথিবীতে সম্ভবত একটা মাত্র দেশে প্রাইম মিনিস্টারদের এই কভার হতে পারবেন সেই কথাটা আছে, তা বাংলাদেশে আবার করা হলো। আমরা ইনফ্যাক্ট কোনো দেশে থাকতে হবে তাও না, আমরা নতুন করেও করতেই পারি। যে দুবার না, কথা এখন এরকম হয়েছে 10 বছর প্রাইম মিনিস্টার থাকতে পারবেন, এর বেশি পারবেন না। এর প্রধান খড়গটা যাবে কিন্তু দলের প্রধান জনতা তারেক রহমানের উপরে। আমরা ধরে নিই যদি এরকম সম্ভাবনা আছে, বিএনপি পরপর দুটো নির্বাচন জিতবে, এটা যতটা বড়োভাবে জিতবে পরে একটা চ্যালেঞ্জ হবে, কিন্তু আমি ধারণা করি সেটাও বিএনপি জয়লাভ করবে, ধারণা করি। যদি সেটা হয়ও, তাহলে খেয়াল করি তার যে বয়স দাঁড়াবে অ্যারাউন্ড 70, দ্বিতীয় টার্মের পরে। বাংলাদেশে 70 ইয়ার্স, মানে আমাদের যে সোশিও ইকোনমিক ক্লাস, তিনি যেখানে বিলং করেন, 70 খুবই প্রোডাক্টিভ একটা বয়স। স্বাভাবিক সেন্সে যদি
অন্য কিছু না ঘটে যায়। নিশ্চয়ই এই বয়সে মারাত্মক কঠিন রোগ হতে পারে, সেটা পারে, অ্যাক্সিডেন্ট করতে পারেন কেউ, কিন্তু তিনি থাকবেন, তো তিনি তো তার এই মানে ক্ষতি স্বীকার করে এটা অ্যাগ্রি করেছেন। ফলে বিএনপিকে একটা ট্রেড অফ দেখানো হলো, বিএনপি এটা করলো, ঠিক আছে আমি এইসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিচ্ছি, অন্যরা জিতলে এটা করবে কিন্তু আমি জিতলে করবো না, এই ছিল তার ব্যাপার। অথচ একটা বিষয় বিএনপির মানতে হতো না, মানে আইডিয়ালভাবে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, একদম মনোযোগ দিয়ে। সবাই গণভোটে জনগণের রায় বলছেন, আমি এই প্রশ্নটা করতে চাই, জনগণ কি এই ইস্যুগুলোতে গণভোট দিতে পারতো যদি কনস্টিটিউশন তৈরির আইডিয়াল প্রসেসটা ফলো করা হতো? আমরা একটা গণপরিষদের আলাপ দেখলাম, কনস্টিটিউশন, নতুন কনস্টিটিউশন লেখে গণপরিষদ। আচ্ছা, গণপরিষদ যখন লেখে শেষ পর্যন্ত যে জায়গায় সবাই এসে দাঁড়িয়েছে, মূলত এনসিপি গণপরিষদের কথা প্রথম থেকে বলছিল, এবং তারা শেষে যেটা এসে দাঁড়িয়েছিল 1970-এ যেরকম একটা নির্বাচন হয়েছিল, একটা সাধারণ নির্বাচন, কিন্তু সেখানে গঠিত পার্লামেন্টের একই সাথে ডুয়াল রোল থাকবে। এমনকি যারা নতুন সংবিধানের কথা বলেছেন তারাও এই ফরম্যাটটার কথাই বলেছেন, সেটা গণপরিষদ হিসাবে বসবে সংবিধান সংস্কারের জন্য, আবার সে সংসদ হিসেবে কাজ করবে রাষ্ট্র চালানোর জন্য সেভাবে। এবার একটু খেয়াল করি মন দিয়ে, এই যাবতীয় সংস্কারের আলাপগুলো আসলো, আলাপগুলো হতে থাকলো, হয়ে ডিবেট হবে, ডিবেটের পর ডিবেট হবে, শেষ পর্যন্ত একটা নতুন সংবিধান লেখা হবে যেটা প্রাথমিকভাবে ওই গণপরিষদ বা সংসদ সেটা পাস করবে। আবার খেয়াল করি, সেখানে ডিবেটের ভিত্তিতে ধরলাম আপার হাউস তৈরি হবে, সবাই অ্যাগ্রি করলেন, তো আপার হাউস হয়ে গেল। আপার হাউস কীভাবে হবে? আপার হাউস প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে না লোয়ার হাউসের সিটের প্রপোর্শন হবে? ডিবেট হতে হতে সুরাহা হলো না, প্রত্যেক পক্ষ তাদের মতো ঐক্যমত্য কমিশনে যে ডিবেটগুলো হয়েছে সেগুলো এখন এখানে হতো। হওয়ার পরে ভোটাভুটি হলো, ভোটাভুটি হলে দেখা যাবে বিএনপি যেহেতু, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে আপাতত, সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, বিএনপি যেহেতু এখানে মেজরিটি, বিএনপিটা পাস হয়ে গেল, তার মানে আপার হাউসের পিআর থাকতো না। আমরা খেয়াল করি আরও যে জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো প্রত্যেকটা এজেন্ডায় আসতো, সবাই আলোচনা করতো এবং শেষে ভোটে বিএনপি জিততো। সো বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো কিছু সংবিধানে থাকতো না। মানে এখন তো আমার সংখ্যা দেখানো হয়, বিএনপি একটা দল, এখানে 30 দলের মধ্যে অতগুলো আছে, মানে এগুলো মতলববাজির কথা। আমি কোনো দলকে ছোট করছি না, কিন্তু এগুলো মতলববাজির কথা, যে সবাইকে এক করা। এমনকি যারা এটা বলছে, এনসিপি বলছে, এনসিপিকেও মোটামুটি বড় দল হিসাবে ক্যাটাগরাইজ করা হচ্ছে। এই প্রশ্ন আমরা করতে চাই, এনসিপি গেলে কেন অন্যরা না? এনসিপি 3 দলের মধ্যে এনসিপি থাকলে কেন না অন্যরা? তার মানে বড় দলের হিসাব আছে। আমরা যে কারণে নিচ্ছি, আমরা যদি সেটা গ্রহণ করি, তাহলে আরেকটা দলের এত বড় শরীর, এত বড় সমর্থন, তারা সরকার গঠন করেছে নির্বাচিত হয়ে, তাকে কেন বড় দেখানো হবে না? যাই হোক, আগের আলোচনায় ফিরি। পার্লামেন্টে পাশ হলো কোন কনস্টিটিউশনটা? প্রস্তাবনা হলো যেটা বিএনপি আসলে নোট অফ ডিসেন্ট দেওয়ার বাইরে যা হচ্ছে, বিএনপির মতো করে মূলত হচ্ছে। বিএনপি কাউকে দিয়ে কনভিন্সড হতে পারে, সেটা আরেক আলোচনা। বিএনপি কনভিন্সড হয়ে বিএনপিও সেটার পক্ষে ভোট দিল। যেমন ধরলাম পিআর নিয়ে আলোচনা হতে বিএনপি কনভিন্সড হয়ে গেল, বিএনপি সেটা মানলো। বা এই যে এখন যেটা হলো 10 বছর থাকতে পারবে না, প্রস্তাব আসলো, বিএনপি প্রথম বললো 10 বছর এটা হবে না, 10 বছরের বেশি থাকা যাবে না, আমরা মানি না, যতদিন ইচ্ছা ততদিন থাকা যাবে। ডিবেট হতে বিএনপি কনভিন্সড হলো, আচ্ছা আমরা মানলাম, সো এটা পাস হবে। এরপর এই কনস্টিটিউশনটা গণভোটে যাবে। সো গণভোটে যে কনস্টিটিউশনটা যেত, সেই কনস্টিটিউশনে আবার খেয়াল করি, বিএনপি যে জিনিসগুলো চায় না, যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো জনগণের সামনে যেতই না। আমরা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়েছি এখানে পদ্ধতিগতভাবে। আমার কাছে এই জন্য মনে হয় সব নাটক, এই কমিশন থেকে শুরু করে, যদি এটা মানে বোঝা যায় পরবর্তীতে, আমি নিজেও বুঝিনি, আমি এখনকার খেলা দেখে মনে করছি, এবং আমি প্রাথমিক একটা কমিশনের সদস্য হিসেবে আমি খুবই লজ্জিত হব যে আমি নিজে না বুঝে না জেনে এই মারাত্মক বাজে খেলার পার্ট হয়েছি। বাজে খেলা আমি বলে ফেলতে চাচ্ছি না, কিন্তু আমি অ্যালার্মিং দিয়ে রাখতে চাই। তাহলে জনগণের সামনে কখনো বিএনপি নোট অফ ডিসেন্টের ভোট যেত না, এখন কেন তাহলে যাচ্ছে? মজার ব্যাপার, বিএনপি ওই সদিচ্ছাটা দেখিয়েছিল যে আমি আমার ঠিক আছে কিছু জায়গা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার নোট অফ ডিসেন্ট থাকবে। গণভোটও সে প্রথম চাইনি, পরে যখন গণভোট চাওয়া হলো তখন আলাপ এটা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হবে। গণভোটের পর এবং এটা বলা হয়েছিল যে এখানে যারা জিতবে তাদের ম্যানিফেস্টোতে তারা যেটা বলবে তারা সেটাকে ফলো করে সংস্কার কাজ করবে। সো হাঁ ভোট যদি আসে, হাঁ ভোটে বিএনপি তার নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে সেগুলো বাকিগুলো করবে, জামাত তারগুলো বাদ দিয়ে করবে, এনসিপি তারগুলো বাদ দিয়ে করবে। মজাটা হচ্ছে সবাই বলে জনগণ নাকি সংস্কার চায়, সবাই বলে, ওনারা মনে করছেন ওখানে দিলে তারা হাতেই জিতবেন এই সবগুলো বাদ দিয়ে। তো তাহলে তারা তাদের ওই ম্যানিফেস্টোটাকে ধরে দুটো লাভ, গণভোটেও লাভ হইলো, এবং জনগণ যেহেতু তাদেরকেই চায়, এটাকে যখন ম্যানিফেস্টোতে রাখবেন, তাদের সাধারণ যে নির্বাচন, যেখানে তাদের সংসদ গঠিত হবে, সংসদ গঠনের সদস্য হবেন, সেখানেও তারা দুর্দান্ত ভালো কিছু করে ফেলবেন। এত সমর্থন, এত কিছু, তো ওই সাহসটা নেই কেন যে আমি আমার ইশতেহার দেখিয়ে আমি সেই গণভোটে নিয়ে আসবো এবং সেটা তো আমার মতো করে যেতে দেয়? তাহলে আমাকে যদি পাঠিয়ে দেয়, সবাইকে একটু বলেন তুমি যদি আমাকে ভোট না দাও তাহলে বিএনপির নোট অফ ডিসেন্ট সহ এটা বাস্তবায়িত হবে, কোনো লাভ হবে না, বিএনপি প্রধান যিনি জানা তারেক রহমান এসে আবার শেখ হাসিনা হয়ে যাবেন। এগুলো বলেন, বলে ভোট চান যাতে বিএনপিকে ভোট না দেয়, বিএনপির আরও ডিজাস্টার হোক। এটাই হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি, কিন্তু একটা চালাকি এবং শয়তানি হচ্ছে, একটা শয়তানি হচ্ছে। আবারও বলছি, আমি বহুবার বলেছি বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট আমি পছন্দ করি না, কিন্তু আমি মনে করি এই সংকট যে তৈরি করা হচ্ছে দেশের সবচেয়ে বড় দলটাকে নিয়ে ঘিরে তার সাথে প্রতারণা করে, সেটা আদতে জনগণের কাছ সাথে প্রতারণা। কারণ এটাকে কেন্দ্র করে একটা সংঘাতের ঘটনা বা পরিস্থিতি যদি ঘটে যায়, সাফার করবো জনগণ, রাজনৈতিক দলগুলো সাফার করবে। যারা এখন বিরাট খোয়াব টপ দেখছেন যে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিলে খুব লাভটাভ হবে, না সরি, শেখ হাসিনা 1-11 আমাদের আন্দোলনের ফসল টসল বলেছিলেন। অনেকে বলেন 1-11 হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য, আমরা খুব কম জানি, অল্প সময়ের জিনিসই আমরা ভুলে গেছি। না, 1-11 এসেছিল -2 জন্য। সেই -2 চেষ্টা হয়েছিল, আওয়ামী লীগকেও, বিএনপিকে যেমন চাপ দেওয়া হয়েছে, ভাঙার চেষ্টা হয়েছে, আওয়ামী লীগকেও ভাঙার চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত ব্যর্থ হয় বলে
তারা শেখ হাসিনার সাথে নেগোশিয়েট করে। সো 1/11 প্রাথমিক উদ্দেশ্য কোনোভাবেই আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া ছিল না, একদম ভুল কথা। আমরা তখন দেখেছি কিভাবে -2 পক্ষে প্রোপাগান্ডা চলছিল, কিভাবে সবকিছু চলছিল। তো এটা মাথায় রাখতে হবে। তো শেখ হাসিনার আন্দোলনের ফসল 1/11 শেখ হাসিনাকে খেয়ে ফেলতে চেয়েছিল। আজকেও যারা এসব করছেন সেই সম্ভাবনা আছে, এবং এটা আদতে এবং দিনের শেষে জনগণের সাথেও প্রতারণা হবে। জনগণ দেখছিল কি হচ্ছে এবং জনগণ বুঝতে পারছিল। এখন ফাইনালি যদি দেশে একটা আমার খুব বাজে কেওস লেগে যায়, তাতে যদি বিপদ তৈরি হয়, সেটা জনগণই সবচেয়ে বড় বিপদে পড়বে। দিনে দিনে বাড়িতেছে দেনা, সুধিতে হইবে ঋণ। ভাবা যায় যে 85 বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে, বা এত বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে সবাইকে ধমকায়া টমকায়া বা ধরেন শাসন করিয়া একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু। কেন? কারণ বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এক ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশে থেকে একটা ডাক দেয়, বেগম খালেদা জি একটা ডাক দেয়, জামাত ইসলামের আমির ডাক দেয়, তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে। এইটা একটা পাওয়ার। সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে, সোলজার্স আছে, আপনার বিরুদ্ধে কোনো অবস্থান নিলে সবাই শক্ত একটা প্রটেস্ট করবে। কিন্তু এই ইন্টারিমে যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া। আবার আসিফ এবং মাহফুজকে নিয়ে যে কোনো চুল থেকে পান খসলে আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায়, জনমত তৈরি হয়। কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন? প্রথমত যাত্রাটা শুরু হয়েছে দুইজনের বক্তব্যে। এবি পার্টির যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনূস ঐকমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে, এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই। আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক আরেকটা খবর। আসলে হতাশার মেইন কারণ কি? যত দিন যাচ্ছে, নির্বাচন আসছে, নতুন নতুন দাবি, নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে। ইভেন এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে, তাহলে আপনি কোনো দলের সাথে কোনো দলের কিন্তু মিল নাই। গুপসি খেলা এই কারণে বললাম যে কে কার গুপসি পার্টি, এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্টকর হচ্ছে। আমরা যতদূর বক্তব্য শুনছি, নাসির পার্টির বক্তব্য তো শুনছেনি, জামাতে বলছে ভন্ডের দল, তোমরা ভন্ডামি ছাইড়া ভিতরের কথাটা বলো। আপনি দেখেন এরকম বক্তব্য দিচ্ছে। তো এখন এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট আছে। আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম, এখন তাদের মধ্যে বিভাজন। তো এক একজন এক একটা দাবিতে অনর, আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে। আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হইতে পারে ক্ষমতা থেকে গেলে, আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলো ভবিষ্যতে মামলা হামলার শিকার বা হুমকি হইতে পারে যদি কোনো রাজনৈতিক দল আপনার খেপা যায় তাদের প্রতি। এটা তাদের মধ্যে ভয় কাজ করতেছে। এখন এই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে কথাটা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যি বুঝতে পারছি না। কেন? আপনি তো একবার মন্ত্রী হওয়ার জন্য খুব আল্লাহ আমাকে তো একবার মন্ত্রী বানাতে, আল্লাহ আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা চা দোকানে বসে মেসি কেন ডাইনে শট দিল না, বামে শট দিল না, এটা সমালোচনা করা খুবই সোজা। আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করা সোজা যে নাইম ভাই এটা বলেন না কেন, ওইটা বলেন না কেন। তা আপনি তো ফেসবুক আইডি চালান, আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা করিয়া পিছন দিয়ে ঝোল ফিল হবে। এটা সবাই আমরা করতে পারি না। সো যার যতটুকু দৌড় আছে ততটুকুই কিন্তু ভাবি, কিন্তু আমরা ভাবি অন্য লোকটা কেন পারতেছে না। রাষ্ট্র পরিচালনা করা নিয়ে ওদিন আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস, কোরআনে আলেম, 101 বার হজ করা লোকটা যদি মন্ত্রণালয়ের দায়িত্ব বসে তাকে মদের লাইসেন্স দিতে হবে। কেন? কারণ সরকার এখান থেকে আয় করে রাষ্ট্র চালায়। আপনি এখানে বসার পরে মদ বন্ধ করে দেন এটা বলতে পারবেন না। দ্যাটস দ্য সিস্টেম। তার মানে সিস্টেমটা অনেক পেঁচাইল্লা। এখন সরকারের এই কথাটা কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবতীয় যে জাতীয় ঐকমত্য কমিশন বৈশা বৈশা বেতন টেতন নিল, মিটিং হলো, চা বিস্কুট সিঙ্গারা স্যান্ডউইচ খাওয়া হলো, কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, সেইটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য আরো নষ্ট হচ্ছে। আর যদি নষ্ট হতে থাকে, যেভাবে সরকারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নেই বা অন্য গ্রহ থেকে আইসা বসে নেই। তারা আমাদের মতন মানুষ, পরিবার, সন্তান, দেশে ব্যবসা বাণিজ্য সবই আছে, তারাও কিন্তু ভয় পায়, কিন্তু উপরে দেখায় অনেক সাহস। তো আজকে আসিফ নজরুলের কথায়, আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশার সুর চলে আসছে। আর ফাইনালি যদি পরিস্থিতি কোনো রকমই মিলমিশ না হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রকম একটা যেনতন নির্বাচন দিয়ে সটকে পড়বেন অথবা তিনি পদত্যাগ করবেন। এটাই আসলে সামনের দিকে আমরা বুঝতে পারতেছি। এখন আমার মনে হয় না যে নির্বাচনের আগে দলগুলো ঐকমত্যতে একমত হবে। নানান ইস্যু, নানান জনের। আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে? অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করার সুযোগ না পায়, আওয়ামী লীগকে ছাড়াই যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, বা আওয়ামী লীগ যদি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের সমর্থকরা, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে? আওয়ামী লীগের যে ভোটার সংখ্যা এখন অব্দি পর্যন্ত আমরা যে সকল জরিপ দেখি, বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পরেও যে ধরনের জরিপ হয়েছে, যে কয়টা জরিপ হয়েছে, তাতেও দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটার সংখ্যা বাংলাদেশের টোটাল ভোটারের প্রায় 30-35%। এখন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না পায়, তাহলে আওয়ামী লীগের ভোটাররা কি করবে? এই প্রশ্নটা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক গণমাধ্যম জিজ্ঞেস করেছিল। শেখ হাসিনা তার উত্তর দিতে গিয়ে বলেছেন, আওয়ামী লীগের ভোটারদেরকে
আমরা কাউকে ভোট দিতে বলবো না, হয়তো আওয়ামী লীগের ভোটাররা সেই ভোট বর্জন করবে। অর্থাৎ আওয়ামী লীগের যে সকল সমর্থক আছে, আওয়ামী লীগের যে সকল ভোটার আছে, তারা আগামী সংসদ নির্বাচন বর্জন করবে। এখানেই বড় প্রশ্ন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি 30-35% ভোটার ভোট কেন্দ্রে না যায়, তারা যদি ভোট প্রদান না করে, তাহলে নির্বাচনটা কেমন হবে? সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটারদের মন জয় করতে, আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক আছে সেটাকে নিজেদের করে নিতে। যার কারণে আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ ভোটারদের মন জয় করার ব্যাপক চেষ্টা করছে, তাদের ভোট আদায় করার জন্য, নিজেদের বাক্সবন্দী করার জন্য ব্যাপক চেষ্টা চালাচ্ছে এবং বেশ কিছু চমকপ্রদ তাদেরকে অফারও করছে। তবে সেটা কতটুকু সফল হবে সেটা কিন্তু সময় বলে দেবে। সর্বোপরি মোট কথা হলো, যেরকম বোঝা যাচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কথাতে স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, আগামীর ভোট আওয়ামী লীগ বর্জন করবে, আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া না হয়। দেখা যাক কি হয়, আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে নাকি বর্জন করবে, সেটা সময় বলে দেবে। দর্শক, এই আপডেট নিউজটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে কি বোঝানো হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।